কাছে দূরে যে যেখানে আছেন, আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর ঘন্টাখানেক বাদেই বাংলাদেশে একটি ঐতিহাসিক ক্ষণ হতে যাচ্ছে, যেটি গত বছর শুরু হয়েছিল। তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে প্রকম্পিত করেছিল বাংলাদেশ, আর নাড়া দিয়েছিল লক্ষ কোটি বাঙালির হৃদয়কে যে কারা এই দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে ঘটনা আপনারা সবাই জানেন যে সেই রাজাকাররাই আজ বাংলাদেশের ক্ষমতার মসনদে রয়েছে এবং মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগেরই মধ্যে বিতাড়িত হয়েছে, এখন বিতাড়িত হতে যাচ্ছে বিএনপি। কারণ সারা বাংলাদেশ জুড়ে বিএনপিকে চাঁদাবাজ এবং বিএনপির নেতা তারেক রহমানকে নিয়ে অকথ্য স্লোগান সহ জিয়াউর রহমানের ছবি পর্যন্ত পদদলিত করা হয়েছে। ফলে মোটামুটি মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় পর্বে বিএনপিকে যে নিষিদ্ধ করা হচ্ছে বা তাদের উপর ভয়ঙ্কর রকম চাপ তৈরি করা হয়েছে, সেটি মোটামুটি সবাই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মোটামুটি বুঝে গেছেন। এখন এই যে আজকে দেখলাম আমরা যে পুরো ঢাকা শহর জুড়ে বিএনপি মিছিল মিটিং সমাবেশ করছে, ছাত্রদলও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম পল্টন পর্যন্ত তারা মিছিল নিয়ে গেছে, যেখানে তারা রাজাকারের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সেই ঐতিহাসিক ক্ষণে আবারও রাজাকার বিরোধী স্লোগান যখন বিএনপি দিচ্ছে, তখন এই রাজাকার বিরোধী স্লোগানে বিএনপির সঙ্গে কারা মিত্র রয়েছে কারা শত্রু রয়েছে, এই প্রশ্নটি আসছে ঐতিহাসিক কারণেই আসছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় বিএনপির কাঁধে চড়ে এই জামাতে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত গেছে। বাংলাদেশের জামাতে ইসলাম থেকে দুজন মন্ত্রী পর্যন্ত হয়েছে। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জামাতের কাঁধে ভর করেছে এবং সবকিছু মিলিয়ে এইবার বিএনপিকে অনুধাবন করতে পারছে তার প্রকৃতই শত্রু কারা আর মিত্র কারা, এই প্রশ্নকে সামনে রেখে আপনাদের সবাইকে আমি আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এই সময়ের সাহসী কণ্ঠস্বর, আমি বলবো বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের কণ্ঠস্বর, অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি জনপ্রতিনিধি ছিলেন, তার দীর্ঘ রাজনৈতিক যে ইতিহাসের ধারাবাহিকতায় আজকে তিনি যেখানে এসেছেন, সেখানে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে পরাজিত করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন ফজলুর রহমান। আপনার প্রতি সেই জন্য আমার সব সময়ই থাকে সশ্রদ্ধ সালাম, এবং আপনি নিজেও জানেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে যে ফজলু ভাই কি বলছেন, কারণ তারা আপনার কথায় আশান্বিত হয়। ফজলু ভাই, আপনি যেই দল করেন, যেই বিএনপির সঙ্গে সম্পর্কিত, আপনি সেই বিএনপি কি করে দেখছে আজকের এই দিনে, আর মাত্র ঘন্টাখানেক পরে গত বছরের এই দিনটিতে আমরা জানি রাজাকার রাজাকার বলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হয়েছিল, এবং সেই দিনে আবার রাজাকার বিরোধী স্লোগান দিচ্ছে বিএনপি। আপনি যেদিন প্রথম গত বছর এই দিনে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুনেছিলেন, আপনি কি অনুভব করেছিলেন? আপনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, এবং আপনার যে প্রতিষ্ঠান আছে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এমন একটা দিনে আপনি আমাকে স্মরণ করেছেন, যে দিনে আসলেই আমার অনেক কথা বলার ছিল এবং আছে। সব কথা আমি বলবো না এখনো, কিন্তু আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, সেই কারণে আপনাকে ধন্যবাদ। এই দেশের মানুষ দীর্ঘদিন যাবত শুনছে আমি কি বলছি। আমি খুব ক্যাটাগরিক্যালি বহুদিন যাবত বক্তব্য রেখে যাচ্ছি। বিশেষ করে 28 অক্টোবর 2023 সনে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে যেদিন সরকার তছনছ করে দেয়, মাত্র 10-15 মিনিটের গুলি বোমা মেরে অত্যাচার করে পুলিশ এবং বিজিবি সহ র্যাব, এরপর থেকে
কেউ জেলে চলে গেলেন, অনেকেই পালিয়ে গেলেন, হাজার হাজার কর্মীর নামে মামলা হয়ে গেল, কেউ যখন কথা বলতো না। আমি 31শে অক্টোবর থেকে 2023 সনের 31শে অক্টোবর থেকে আমি একদম ধারাবাহিকভাবে প্রথমে শেখ হাসিনা সরকারের তার অত্যাচার, অবিচার, তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলে এসেছি। যেহেতু আমি বিএনপি করি, আমি যেভাবে চিন্তা করেছি বিরোধী দলের লোক, আমি সেইভাবে খুব কঠিন ভাবে কথা বলে এসেছি। এবং আজকে যারা বাহিরে থেকে বড় বড় কথা বলে, তারাও বাহিরে থেকেও তাদের কথা বলতে বুক কাঁপত। আর আমি প্রতিদিন নিজেকে প্রস্তুতি নিতাম, জয় অথবা মৃত্যু, আমাকে কথা বলতে হবে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই জায়গাটা আমার কাছে ভীষণভাবে মনে হয় যে সেই জায়গাটা কেমন ছিল, মনে হলে পরে আজকে আর এই ব্যাপারটা বললাম না। কিন্তু আজকে এই যে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা না, আধা ঘন্টা পরেই আসবে সেই 15ই জুলাই, 24 সনের 15ই জুলাই একটা স্লোগান আসলো হঠাৎ করে কানে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটা চললো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। জিনিসটা শুনেই আমার ধাক্কা লাগলো, মনে ধাক্কা লাগলো, আমার চেতনায় ধাক্কা লাগলো। কয় কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওই অঞ্চলে হল। আমি স্লোগানটা শুনে স্তম্ভিত, এবং সেই স্লোগানটা শুনে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সবাই কঠিন ভাবে এই স্লোগানের বিরোধিতা করলো এবং ছাত্রদেরকে ভৎসনা করতে শুরু করলো। তখন দেখা গেল স্লোগানটাকে হালকা করার জন্য এবং এটাকে, এই স্লোগানটাকে লিগ্যালিটি দেওয়ার জন্য বলা হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এরপরের কথাটা হলো, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইটা দিয়েও তারা পারছিল না এই ধরনের একটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস বলে আমাদের দেশে, শূন্যস্থান পূর্ণ করতে পারছিল না। সেই শূন্যস্থানটা দুর্ভাগ্যজনক ভাবে আমি পূরণ করে দিয়েছিলাম আমার বক্তব্যের মাধ্যমে, আমার ইউটিউবের মাধ্যমে। আজকে আমার মনে হয় আমি আন্দোলনটা করে ফেলেছি, আমি আন্দোলনে অনেক কিছু করেছি তা না, কিন্তু ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল সেখানে রুশু ভলটেয়ার না থাকলে, যেমন ফ্রান্সের সমাজ বিপ্লব, রাজনৈতিক বিপ্লব হতো না। এই দেশে কিছু মানুষের চেতনার স্তরে মানুষকে উজ্জীবিত না করলে এই 5ই আগস্টের আন্দোলন এত দ্রুত জয়লাভ করতে পারত না। এখন আমার মনে হয় যে আমি সেই দিন কি প্রতারিত হয়েছিলাম, সেই দিন কি আমি সমস্ত ব্যাপারটাকে ভুল বুঝেছিলাম, আমার সঙ্গে কি তাহলে এটাকে মুনাফিকি করা হয়েছে? আমি কি নিজের কানে যে শুনেছিলাম তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমি যে নিজের কানে শুনেছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমার মুক্তিযুদ্ধের কঠিন সেই গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই যে স্লোগানগুলো হয়েছিল, এবং আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে নিজের জীবন উৎসর্গ করার জন্য যে মেয়েরা এসে বলেছিল, বাবাকে বলে এসেছি আমি মৃত্যু পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবো না, যদি মারা যাই তখন আমার লাশটা নিয়ে আসবে। এই যে অধিকার যে ব্যাপারগুলো যার সঙ্গে আমি যুক্ত ছিলাম, আজকে 5ই আগস্টের পরে যখন আমার মনে হয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সনের আজকে হলো 14ই জুলাই রাত 11:30, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাকে কেউ কি, রাজনীতি কি আমাকে প্রতারণা করেছিল? আমার জীবনের অভিজ্ঞতায় কি এমন কোনো কালো দাগ আছে যে দাগ আমাকে ভবিষ্যৎ দেখতে দেয়নি? আমি খুব আজকে অবাক হই। কেন 5ই আগস্টের পরে কিছুদিন মোটামুটি ইউনূস সাহেব আসলো, আজকে আবার দেখলাম ইউনূস সাহেব কি এই আন্দোলনের কি স্থপতি না বা দেশের কি 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 করার জন্য হাইকোর্টে গেছে, হাইকোর্ট আবার রুল দিছে। হায়রে দেশ, হায়রে দেশ, হায়রে দেশ। ইউনূস সাহেবের নাকি
ইউনূস সাহেব তো দেশটাকে জাহান্নামে নিচ্ছে। উনি তো ঝগড়া লাগায় দিয়া বাঘে সিংহে যখন যুদ্ধ লাগছে তখন শিয়ালে গর্তের থেকে যেমন হাততালি দিয়া কইছে মামার জয়, মামার জয়। কারণ বাঘ সিংহরেও মামা ডাকে, শিয়াল সিংহরেও মামা ডাকে, বাঘেরও মামা ডাকে। কাজে মামার জয় করলে যেই জয় লাভ করে তার মামাই তো জয় লাভ করবে। ইউনূস সাহেব তো এই রোলটা নিয়েছে। দেশে যখন এখন আগুন লেগেছে, তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে, তখন উনি হাততালি দিয়ে বলছে মামার জয়, মামার জয়। কার জয় হয়? যার জয় হয় তখন তিনি বলবেন আমি তো হাততালি দিয়ে আগেই বলছিলাম মামার জয়, আপনি তো আমার মামা। সেই ইউনূস সাহেবকে আবার কি কি স্থপতি টপতি ঘোষণা করতে হবে? হায়রে দেশ! এটা আবার হাইকোর্ট আবার রুল দেয়। হাইকোর্টের ব্যাপারে আমি কিছু বলবো। হাইকোর্ট আমার মহান। হাইকোর্টের রুলের ব্যাপারে আমি বিরোধিতা করতেছি না, কিন্তু এটা রুল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি তাই বলছি। এখন যখন আমি দেখি যে আমি প্রতারিত হয়েছি, এখন খুব ক্লিয়ার, এবং সেই প্রতারণাটা আমি বলছি গত 6 মাস যাবত ক্লিয়ারলি বলছি। 4-5 মাস ইউনূস সাহেবকে দেখছি, কিছু কিছু সমর্থনও করছি, তা না তাও না। আমি এমনও বলছি ইউনূস সাহেব হলো তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু। উনি আমাদের দেশের নেতৃত্ব নিয়েছেন, আমি খুব গর্বিত, এগুলো বলেছি আমি। কিন্তু পরে যখন দেখলাম আমার সমস্ত ধারণা এই ব্যক্তি সম্পর্কে, কারণ ওনাকে আমি ব্যক্তি হিসাবে চিনতাম না, কিন্তু পরে যখন দেখেছি ওনার সম্পর্কে আমার সমস্ত রিডিংসটা ভুল হয়েছে, মনে মনে লজ্জিত হয়েছে। আমি শুধু বলতে চাই আজকে 1 বছর পরে এই 15ই জুলাই এসে আমার মনে হচ্ছে ওই দিন স্লোগান দেওয়া হলো তুমি কে আমি কে রাজাকার, সেই রাজাকার স্লোগানটা তারা সঠিকভাবে দিয়েছিল এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল। এবং তারা কিছুদিন পরেই বলা শুরু করলো আরে 5ই আগস্টকে আমরা তাড়াতাড়ি ইলেকশন দিয়ে গণতন্ত্র আনার জন্য দিছি, 5ই আগস্টকে আমরা এই দেশে এমনিই চলে যাব, আমরা এই দেশের পরিবর্তন করব, সংস্কার করব, ইত্যাদি ইত্যাদি করব। 47 আমাদের প্রেরণা, আর 24 হইলো আমাদের নতুন স্বাধীনতা, আর 71 হইলো ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া, এবং সেই ঝগড়াটা লাগাইছে ইন্ডিয়া খুব খারাপ, দিল্লি সেই ঝগড়া আমাদেরকে উস্কায়া দিছে, আমরা ভাই ভাই আলাদা হয়ে গেছি। কয়েকবার যখন বলেছে আমি তখন মনে করেছি আমার দল যখন নীরব, সব যখন নীরব, অন্যান্য লোকেরা যখন ভয়ে ভীত, তখন আমার কাছে মনে হয়েছে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ। আমার কাছে মনে হয়েছে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে বাঘের মতো এক মরে যাওয়া অনেক ভালো। কাজে আমি সেদিন হাত তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, আমরা কিন্তু জীবিত আছি, খুব সাবধান রাজাকারের বাচ্চারা। এবং পর্যায়ক্রমিক ভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজাকার বিরোধী বক্তব্য আমি দিয়েছি। সেই কারণে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝির শিকার হয়েছি। এমনকি আমার দল আমাকে সবটা সমর্থন করতে চায়নি। আবার আমার দলের নেতারা আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা কোনোদিন আমাকে মানাও করে নাই বা আমাকে শোকজ নোটিশও দেয় নাই বা সাবধানও করে নাই। কাজে আমার মনে হয়েছে আমার কথার সঙ্গে উপরের স্তরে আমার যে দল, আমার নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাকে নেগেট করছে না, কিন্তু মধ্যবর্তী এবং নিচের স্তরের কিছু নেতৃত্ব যারা এমপি মন্ত্রী হতে চায়, এবং জামাত একটা এই আলবদরের বাচ্চাদের দল, সব জায়গাতে দেখবেন ছাত্রলীগের ভিতরে ঢুকছে, আওয়ামী লীগের ভিতরে ঢুকছে, গোপনে ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে, আবার সময় মতো আইসা এদেরকে গুলি, জয় বাংলার বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে গুলি করে হত্যা করছে, হাসিনাকে দেশ ছাড়া করছে। এদের প্রায় অধিকাংশ লোক, জামাতের অধিকাংশ আলবদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে হয়। এর একটা উদাহরণ আমি দিই, বিএনপির নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললেন, এই পরশুদিন পর্যন্ত এক আলবদরের বাচ্চা, আমি যাকে 6 মাস আগে বলেছি এই আলবদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকোস, তোর চেহারাটা দেখলেই তো মনে হয় তুই আলবদরের বাচ্চা, তুই আবার নামের আগে ডক্টর লাগাস, তুই তো আলবদরের বাচ্চা, তুই কস বিএনপি করি।
বিএনপি নেতারা আমাকে বলছে এটা আপনি কি বলেন, সে তো বিএনপির লোক, কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আলবদরের বাচ্চা বিএনপি 60 দিন আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পাল্লা মার্কা নিয়ে। কাজে বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে, জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকে ছিল এবং এখনো আছে। কাজে অনেকেই জামাতের প্রতি দুর্বলতা ছিল, কিন্তু কালকে যখন গতকাল এবং পরশুদিন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আলবদরের আসল রূপটা বের হলো, রাজাকারের আসল রূপটা বের হলো, মায়ের পেটে জন্মগ্রহণ করে মাকেই খেতে চায় যে সেই নিমক হারামরা, সেই জারজরা, তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো, কি শুরু করছে আপনারা জানেন। প্রথমে বাইরিল ওই সরমোনার লোকজন একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বাইরে হইল কি হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, এই স্লোগান শুরু হলো। আচ্ছা, এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক, এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখ দিয়ে আসবে না। এরা বেজন্মা বইলা, বিদেশে কিছু বেজন্মা আছে কুকথা বলে, বেজন্মা, এদেরকে আমি বেজন্মা বলবো, এদের বাপ হলো থাকে পাকিস্তানে। ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থেকে ইউটিউব চালায়, এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা গাছের ডালে খাওয়া, তারেক রহমান ইত্যাদি ইত্যাদি। আমি কথাটাও বলতে পারবো। আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণিত কোনো কাজ এই দেশে কেন, তারেক রহমানের দোষটা কি? এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পা দিয়া পাড়াইতেছে, আগুন জ্বালাই দিয়ে, আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে। যে ম্যাডাম এই কিছুদিন আগে 11ই জুনের আগেই বলছে এই ইউনূস সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না, মিলেমিশে থাকতে হবে, ম্যাডামের এখন অসুস্থ অবস্থা, উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক। সেই ম্যাডামের নামে কুৎসিত স্লোগান, এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে। আমি কিন্তু 6 মাস যাবৎ বলতেছি সাপ কিন্তু কারো আপন না, এরা কিন্তু সুবল দেবে, কারণ এরা আওয়ামী লীগকে তাড়াইছে। আমি আরেকটা কথা বলি, আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি, আমি যদি এটা না শুনেন আমার প্রতি আপনারা অবিচার করবেন। আমি 6 থেকে 7 মাস আগে বলছি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমানকেও ছাড়বে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না, স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু। কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া, আমি আজকে বিএনপি কেও বলতে চাই, মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হয়েছে? The real thing is he was Major Jia, who I do hereby declare the independence of Bangladesh এবং on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যদি বলি যে আওয়ামী লীগ কোনদিন এই কুপমন্ডুকতার জন্য জিয়াউর রহমান সাহেবকে, সে শহীদ জিয়াকে স্বীকৃতি চায়, এটা কি আইলো গেল? জিয়াউর রহমান তো বাপের বেটা, পাকিস্তানের এহিয়া খানের বিরুদ্ধে জানে যে হুইজ জিয়া হিজ মেজর, তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা দিতে, এইটাই বা কম কি? সেই বিএনপি আমি যখন বলেছিলাম যে জিয়াউর রহমান সাহেবেরও বিপদ আসতেছে, খালেদা জিয়া বিএনপিরও বিপদে, কারণ আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজাকার আলবদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহরিরের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা লস্করে তৈয়বার নেতৃত্বে 5ই আগস্ট করছে বলে লস্করে তৈয়বার লোকজন দাবি করে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি, ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রাইকা তাদের শান্তি নাই। তারা মনে করে বিএনপি পথের কাঁটা হয়ে দাঁড়াবে এক সময়, কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে, কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে। সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপির বিরুদ্ধে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে, এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে, এটা হলো নীল নকশা।
বিএনপি কে ধ্বংস করে দেবে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি খুনি, বিএনপি এই, বিএনপি মানে বিএনপির মতো খারাপ। অথচ 16টা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে, জীবনকে বাজি রেখে, অনেকে বলে মানুষ রাজনীতি জুয়া খেলে টাকা দিয়া, রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া। জুয়া হারলে টাকা চলে যায়, কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায়। সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল। 16 বছর আন্দোলন করছে, এখন এসে বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে আছে। এদের নাম হলো শিবির। এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে, পরশুদিন প্রথম স্লোগান দিয়ে, এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়াপল্টনে দখল করে ফেলি। আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই, এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি টেনসিপি, আমি খুব ক্লিয়ারলি বলি, এরা যারা আছে এবি পার্টি, তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। দেরিতে হলো, আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই স্লোগানগুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ, বা আমি সবচেয়ে এই ব্যাপারে এখন আমি কি বলবো, আমি এখন নিজেকে অনেক বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না, কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু, এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে, এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে। 5ই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন, তাহলে নিশ্চিতভাবে তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেব যে কথা দিয়েছিলেন, যে কথা থেকে সরার জন্য ইউনূস সাহেব এইসব করতেছে বলে আমি মনে করি। কারণ ইউনূস সাহেব গত 2-3 দিনে একটা কথা বলেন, উনি খুব নীরব, দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব, কোনো কথা বলেন। ইউনূস সাহেবের উচিত হলো দ্রুত নির্বাচন দেওয়া, ডিসেম্বরের মধ্যে, নট ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া উনার সরে যাওয়া উচিত, এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক। রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না আসে, এই দেশ ঠিক হবে না। ইউনূস সাহেবরা চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে, চট্টগ্রাম বন্দর দিয়া দিবে, করিডোর দিয়া দিবে, আরো অনেক কিছু দিয়া দিবে, কিন্তু দেশ ঠিক। অনেকগুলো বিষয় আপনার কাছে আমার জানার আছে। ধরেন বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা ঐতিহাসিক, নানান কারণে ঐতিহাসিক, আপনিও জানেন, আমি জানি, সবাই জানে। মানে তারা ওই যে তারেক রহমান নিজে বলেছিলেন জামাত হচ্ছে কি তাদের যমজ ভাই, তাই না? সো এখন কি জামাতের সঙ্গে এই প্রথম আমরা দেখলাম যে জামাতের বিরুদ্ধে বিএনপির সবাই স্লোগান তুলছে, তো এটা কি দীর্ঘস্থায়ী হবে? কিন্তু বিভিন্ন সময় আবার তারা কি আসল শত্রুকে চিনতে পারবে নাকি? অনেকে আবার এখানে বিভিন্ন জন মন্তব্য করছে যে জামাত এবং বিএনপির সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো, ঝগড়াঝাটি লাগে, ভোটের রাজনীতিতে তো আবার তারা জোটবদ্ধ হয়ে যায়। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিএনপি, আমার ধারণা, আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি, যদিও আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে অতটা না, কিন্তু বিএনপির নেতা কর্মীদের এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি যতটুকু চিনেছি, এবং তাদের যে বক্তব্য আমি পাই প্রো ইউটিউব, প্রো তো মেসেজ, আপনি চিন্তাই করতে পারবেন না। আর কালকে পরশু তার আগের দিন এবং প্রতিদিন প্রায় বিএনপির যুবক ছাত্রদের সঙ্গে আমার দেখা হয়, কেউ না কারো সঙ্গে দেখা, এবং প্রত্যেকেই আমাকে ধরে বলে আপনি যা করতেছেন এটাই ঠিক আছে। আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে, অনেক বেশি, গত ওই 2001 সনের পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই, ঢুকছে কিনা বলেন?
এই যে আজকে সার্জিস আলম, এই যে সাপের বাচ্চাগুলা, এরা কি? এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে। সার্জিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনারা তো শুনেন নিশ্চয়ই। সাপ, এবং এরা হলো রিয়েলি এরা হলো জামাতের ডালপালা। এদেরকে এনসিপি বলে তো লাভ নাই, এদের সৃষ্টি তো হচ্ছে ওখান থেকে, জামাত থেকে এদের সৃষ্টি। হাসনাত বলেন ও বলেন, এরা তো ছাত্রলীগের ভিতরে ঢুকে বসেছিল, বিএনপির ভিতরে নাই, এটা কে বলবে? আমি তো উদাহরণ দেখাইলাম, জালকাঠি একটাকে যে নমিনেশন নিছে কি ডক্টর ফক্টর রাজাকারের আল বদরের বাচ্চাগুলা, এগুলা তো বিএনপি করছে, কইছে আমি বিএনপির নেতা। কাজেই একটা বিএনপি কে কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে। কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই, আজকে আওয়ামী লীগ এই দেশে নাই, রাজনৈতিক ভাবে নাই। আমি কথাটা বললাম, আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি, বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের ওটা আদর্শিক রাজনীতিটা এটা পরের ব্যাপার। ওই যে আমি আরো বলি, আপনিও আমার প্রতি, আপনারা হয়তো বা রাগ করেন যে আওয়ামী লীগের আলেখতে 10 বছর লাগবে, সাংগঠনিক ভাবে আমি বলছি। ইভেন ইলেকশনে আইলেও আওয়ামী লীগের যে বড় বড় নেতারা, এরা কিন্তু মানুষের কাছে গিয়া বলতে পারবে না যে আমারে ভোট দেন, কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না, বা মানুষ তাদেরকে দেখতে পারবে না। আমি এই কথাটা বলছি, আওয়ামী লীগ বেশ কিছুদিন রাজনীতি থেকে, অ্যাক্টিভ পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকবে। সেইখানে জামাত, আলবদর, রাজাকার, মোল্লা মৌলবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি, এইসব এনসিপি মিলে টিলিয়া এরা স্বাধীন 71-এর বিরুদ্ধে স্ট্যান্ড নিছে। 71 নাই, এখন 71 কে বলবে? বিএনপি যদি না বলে যে না আমার 71, আমি আমার দলে কালকে দেখলাম এই কথাটা আসতেছে না, বিএনপি যদি না বলে যে না 71 আমাদের নেতা এবং আমাদের দলের অনেকেই এখনো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে। গত 10 বছর যাবত আমি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা মিটিং এ যাই, অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে, তারা কিন্তু এইসবের সাথে নাই, তারা কিন্তু 71-এর সাথে। কাজে বিএনপি যদি 71 জায়গাটাতে যদি নিজে না দাঁড়া, এইখানে যেমন পৃথিবীতে কোনো কিছুই গ্যাপ থাকে না, এই গ্যাপটা পূরণ করার জন্য, মুক্তিযুদ্ধের গ্যাপটা পূরণ করার জন্য আর একটা শক্তি এখানে আসবে। আমি কথাটা খুব ক্লিয়ারলি বলে দিলাম। আমারে বলে যে ফজলুর রহমান এইসব কথা কই না, আমি বিভ্রান্ত করি না, আমি যেহেতু ভবিষ্যৎ দেখি কথাগুলা বলে দেই। আমি যে কথাগুলো 6 মাস আগে বলছিলাম, এখন সব নিয়ে বাংলাদেশে এই কথাগুলাই বল, সব দল একই কথা। আমি যারা আমাকে বলতো ফজলুর রহমান আগে বিভ্রান্তিকর কথা বলে, এটাই সত্য যে আমি যা বলতাম 6 মাস পরে সবাই এখন তা বলতেছে। এবং আগামীতে আমি বলছি, বিএনপি যদি না বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা, অনেকগুলা কাজ কিন্তু বিএনপি করছে মুক্তিযুদ্ধের পক্ষে। বিএনপি না থাকলে কিন্তু ওই যে আলী রিয়াজ বলছিল 72-এর সংবিধানটাকে ডিল মারে ফেলাই দিত, কিন্তু বিএনপি কিন্তু এটা করতে দেয় নাই। এমনকি বিএনপির প্রতি কৃতজ্ঞতা। ফজলু ভাই, বিএনপির এই যে আজকের অবস্থানটি, ধরেন জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে আজকে বিএনপি যে অবস্থানটি নিয়েছে, এটি কতখানি রাজনৈতিক আর কতখানি আদর্শিক? আগে রাজনৈতিকটাই হোক না, আদর্শিকটা তো আস্তে আস্তে হবে, নতুন প্রজন্ম আস্তে আস্তে। এখন রাজনীতিতে তো আপনারা বলেন শেষ কথা বলে কিছু নেই, রাইট? তাইলে আজকে ধরেন যেটা আমরা দেখে আসছি, এই যে জামাতের সঙ্গে গাঁটছাড়া ভাব, আবার সময় মতো তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, রাইট? তো এটাই যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে আজকে যদি আপনি রাজনীতির কথা বলেন, তাহলে আজকে তারা বিরোধিতা করছে, কালকে আবার দেখবো যে আবার জোটবদ্ধ হয়ে গেছে, রাইট? কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিষ বাষ্প তো এই দল, আপনি বলছেন, তাহলে ওই রাজনৈতিক সিদ্ধান্তটিকে আগে নেওয়া দরকার নয় যে এই দলের সঙ্গে কেউ নাই? না, আমি মনে করি না। বিএনপির মতো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে এখন অনেকটা আছে। যারা একদিন বলতো করে মুক্তিযুদ্ধে আদর্শ বলতো গত 15 বছর, আমি যদি আজকে বলি যে মুক্তিযুদ্ধ বইলা এবং মুক্তিযুদ্ধের সাথে সাথে সালমান রহমানদেরকে নেতা বানায়, ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে কর্নেল ফারুকরা, ওই যে গোপালগঞ্জের এমপি, সামিট গ্রুপ, আজিজ খানরা,
যারা যুদ্ধ করছে তাদেরকে মুক্তিযুদ্ধের নেতা বানায় মুক্তিযুদ্ধটাকে কিন্তু সাংঘাতিকভাবে অপ্রিয় করে ফেলছে। 15 বছর মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে। এখন মুক্তিযুদ্ধ যখন অবলুপ্তির পথে, ফজলুর রহমানের মতো পাগলরা, ওই যে আমারে কয় ফজু পাগলা, রাজাকারের বাচ্চারা আমারে কয় ফজু পাগলা, সেই ফজু পাগলারা যখন বলা শুরু করছে না রে মুক্তিযুদ্ধ আছে, সেই মুক্তিযুদ্ধ আছে, ফজু পাগলা অত চিন্তা করেন কেন, এখনো তো ফজু পাগলারা আছে। কাজে ফজু পাগলারা যে দেশে আছে মুক্তিযুদ্ধের পক্ষে, বিএনপি রাজনৈতিক ভাবে সহায়তা এখন দিচ্ছে। আপনি মনে করেন একটা দলের সাথে 20 বছর যাবৎ বিএনপির সম্পর্ক ছিল, তিনটা ইলেকশন তারা একসাথে করছে জামাতের সাথে। বিএনপি তো জামাতকে, আচ্ছা ধরেন জামাত যদি 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতো, এইসব কথা না বইলা হয়তো ভাই এই কথা উঠতোই না, কিন্তু এটা তো জামাতই করছে প্রথম। জামাত যে মুক্তিযুদ্ধের শত্রু, 71 সনে ছিল, রাজাকার আলবদর আলসাম সৃষ্টি করে হত্যা করছিল বুদ্ধিজীবীদেরকে, এবং জামাতের নেতারা যে ঘুরে ঘুরে যুদ্ধ শেষ হওয়ার পরও দেশে না এসে গোলাম আজমের নেতৃত্বে সারা পৃথিবীতে বাংলাদেশের নামে বিশ্রী ধরনের অপপ্রচার করছে, সেইগুলা যদি জামাত ভুইলা মাপ চায় যদি বলতো ঠিক আছে এখন 5ই আগস্ট হয়েছে, আমরা গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধ আমরা মানি, স্বাধীনতা আমরা মানি, তাইলে হয়তো আজকের প্রেক্ষাপট। আমি কতবার কইতেছি জামাতরে, আরে বেটারা যদি মুক্তিযুদ্ধ আগে মুক্তিযুদ্ধ মানেন তারপরে বলেন আমি কোরআনের শাসন কায়েম করব, বাপের বেটা দেখি তো কোরআনের শাসন। বিএনপি যদি খালি একটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে রাখে, দেখি তো কয় % ভোট পায় মৌলানা ধর্ম ব্যবসায়ীরা। আমি এদেরকে ধর্ম ব্যবসায়ী বলছি, সব ধর্ম ব্যবসায়ীদেরকে তো দেখবো কত % ভোট পায়, আমি দেখে ফেলবো তো। বিএনপি খালি হাত দিয়া টিপ দিয়া ধরে রাখবে, আর বিএনপির আশেপাশে যে লোকজন আছে, বাম হোক ডান হোক, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তাদেরকে নিয়ে যখন বিএনপি চলবে তখন দেখা যাবে ওই যে ধর্ম ব্যবসায়ীদের শক্তি কত এখন থেকে দেখা যাবে। আমি খুব ক্লিয়ারলি বলতেছি। এখন আপনি বলবেন বিএনপি আদর্শিক ভাবে আছে কি নাই, সে আদর্শিক ভাবে আছে কি নাই সেটা তো ভবিষ্যতে প্রমাণিত হবে, কিন্তু রাজনৈতিক ভাবে তো এখন স্ট্যান্ড নিছে বিএনপি। আল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে আমরা বিএনপিকে নানাভাবে স্ট্যান্ড নিতে দেখেছি, কিন্তু সেই স্ট্যান্ড তারা ধরে রাখতে পারেনি সেটাও দেখেছি। ধরেন আপনি খোকা ভাইয়ের ছেলে একজন মুক্তিযোদ্ধা, বিএনপির মধ্যে যে মুক্তিযোদ্ধা ধারাটি খোকা ভাই তাদের মধ্যে অন্যতম ছিলেন, সাদেক হোসেন খোকা। ইশরাক হোসেনকে বিএনপি ব্যাকিং দিল ঠিকই, কিন্তু শেষে এসে ইশরাক হোসেনের পক্ষে আর থাকলো না, রাইট? আমরা দেখলাম যে ওই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করলো, রাইট? ইশরাক হোসেনকে মেয়র বানাতে হবে দাবি করলো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? বিএনপি কি পেল? কিছুই না। এবং এই ধরনের ভুল যদি বিএনপি আরো করতে থাকে, আমি আপনাকে জানি না এই ধরনের বিএনপি, কারণ আমার কাছে মনে হয়েছে, আমি বিএনপির সমস্ত সিদ্ধান্ত মানবো, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ছেলেটা সূর্যের মতো ঢাকা শহরে উঠতেছিল, আমি বারবার ওর নাম বলি ইশরাক, সে একটা হি যে রাইজিং সান। আপনি সান SON সান বলেন আর SUN সান বলেন, হি যে রাইজিং সান। সেই ছেলেটাকে সাংঘাতিক ভাবে অপমান করা হচ্ছে। এটা অন্যভাবেও তাকে ঘরে বসানো যাইতো যাতে তারও মান থাকতো, বিএনপিরও মান থাকতো। এইটা এইভাবে বসানো থাকে, কারণ একটা ছেলে যার ডাকে 10,000 লোক একসাথে হয়, তাকে আপনি এইভাবে অপমান করলে তো সে রাজনীতি করতে পারবে না। এটা আপনার সাথে আমি একমত হব। আর বিএনপি যদি বারে বারে স্লোগান বদলায়, বারে বারে অবস্থান স্ট্যান্ড বদলায়, বিএনপিকে তো আমি ধরে রাখতে পারি। আমার কথাটা কি বুঝছেন? আপনি ঠিকই বলেছেন। তারপরে শুধু এই একটি ঘটনা তো নয়, আপনি দেখুন বিএনপি তারেক রহমান ঘোষণা দিলেন যে 30 মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, রাইট? সেই ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন, তারেক রহমান নিজে থেকে বিবৃতিতে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তারেক রহমান সাহেব কিন্তু ম্যাচিউরড লোক, আমি আপনাকে বলি, কারণ সে, আমি তো ভেবেছিলাম তিনি ম্যাচিউরড হয়েছেন না, তার এখনকার যে কথাবার্তা তাকে মনে হয় যে ম্যাচিউরড। যদি ম্যাচিউরড রাজনৈতিক প্রজ্ঞা যদি হইতো তাহলে তো তারা বলতো না যে ফেব্রুয়ারিতে নির্বাচন। না, আপনি যখন আলোচনায় বলছেন না, ফজলু ভাই বিএনপি নিজে থেকে এই প্রস্তাবটা করেছে, তো এটা কেমন? যদি এমন হয়তো তার ডক্টর ইউনূসের
পক্ষ থেকে প্রস্তাবনা গেছে, তারা নেগোসিয়েশন করছে, তাইলে আপনি একটা আপার হ্যান্ডে থাকতেন। এখন আমরা তো দেখলাম যে বিএনপি নিজের থেকে এই প্রস্তাবনা দিয়েছে এবং ডক্টর ইউনিভার্সিটি একসেপ্ট করে। না, তারেক রহমান ওইটা আমি ম্যাচিউরড বললাম, আপনি আমাকে কথা বলতে ম্যাচিউরড বললাম। উনি আগেই মনে করছে যেহেতু আলোচনায় বসছি, কাজে গিভ এন্ড টেক করতে হবে, অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করতে হবে। তো গণতান্ত্রিক আলোচনা, এটা তো বিপ্লবী আলোচনা না, যুদ্ধের পর্যায়ে। এটা তো গণতান্ত্রিক মীমাংসার আলোচনা। সেই মীমাংসায় আগেই উনি মনে করছে যে তাকে তো কিছু ছাড় দিতে, কাজে উনি নিজে ছাড় দিছে, আগেই নিজেকে প্রমাণ করছে, যান আমি আপনাকে ছাড় দিলাম। এটা উনি প্রতিষ্ঠিত করছে। না সরি ফজলু ভাই, আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক প্রজ্ঞাবান, কোনো সন্দেহ নাই, কিন্তু এইটাকে কি অভিজ্ঞতা বলে? কারণ মানে তার কি জবাব দিয়ে ডক্টর ইউনূসের কাছে, নাকি তার সমর্থকদের কাছে, তার কর্মী বাহিনীর কাছে, কার কাছে বলেন আমাকে? এই আলোচনাটা তো এখন অনেক দূরে, এখন তো নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এই আলোচনাটা করে তো ইউনূস সাহেবকে তারেক রহমান সাহেব একটা ওর মধ্যে বন্ধনের মধ্যে ফেলা দিয়েছে, ঘেরাওয়ের মধ্যে। ইউনূস সাহেবকে এখন হয় ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে, তা না হলে যা হবে এই দেশে সেটা ভিন্ন জিনিস। ফজলু ভাই, আমরা দেখেন, আমার এই অনুষ্ঠানে আমি বহুবার আলোচনা করেছি সেই, আরে আমি সম্ভবত আমার এই শো শুরু করেছি অক্টোবর মাস থেকে, রাইট? তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে কি হতে যাচ্ছে, মেটিকুলাসলি যে ডিজাইন। হ্যাঁ, তো আমার এই শোতে বহুবার আমরা আলোচনা করেছি জনতন ডক্টর ইউনূস চেষ্টা করবে নির্বাচন না দেয়ার, এবং আপনি একটু আগে বলেছিলেন যে সে নির্বাচন হবে কিনা আপনার নিজেরও সন্দেহ আছে। তো বিএনপি একটা ধরেন, বিএনপি রাজনৈতিক বয়স তো কম হয় নাই ভাই, এবং আপনাদের মতো লোকেরা আছেন এখানে একদম নবীন। যদি এটা 40 বছর বিএনপি 47 বছর হয়েছে। হ্যাঁ, 47 বছর বিএনপির বয়স। জি। তো সেই বিএনপির এইটুকু বিচক্ষণতা থাকা উচিত নয় যে বুঝতে পারা যে এরা নির্বাচন দিতে আসেনি? আমরা শেষ চেষ্টা করতেছি, আমাদের নেতারা শেষ চেষ্টা করতেছে, এটা একটু চেষ্টা করতে দেন। কিন্তু যে জায়গায় এসে দাঁড়াইছে এখন, কিন্তু ডু অর ডাই এর খেলায় দাঁড়াইছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাত, এই জায়গাতে দাঁড়াইছে খেলাটা। যে কোনোভাবে এখানে আইসা পড়ছে, কারণ ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাসের বাইরে গিয়া কেউ কোনোদিন খুব সুবিধা করতে পারে না। আর বাংলাদেশের বর্তমান ইতিহাসটা হলো, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া। নিশ্চয়ই এটা এই বাংলাকে যারা অস্বীকার করতেছে তাদেরকে দেখার জন্য শেষ খেলাটা শুরু হয়েছে, ওই যে ডু অর ডাই। ডক্টর ইউনূস, যদি ডক্টর ইউনূস শেষ খেলা আপনি যে বলছেন, ডক্টর ইউনূসের খেলা তো অনেক দূর, অনেক জটিল, বুঝতে পারাটাও কঠিন কাজ। এখন ধরেন আপনি মনে করছেন আপনার এখন দাঁড়াচ্ছেন শত্রুকে জামাতে ইসলামী, শত্রুকে এনসিপি। এখন ডক্টর ইউনূস যদি ঘোষণা করে দেন, দেখেন ট্রাম্প কার্ড কিন্তু তার হাতে রেখে দিয়েছেন যে আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে, তখন কি আপনারা আর আপনাদের এই অবস্থানটা ধরে রাখতে পারবেন? আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করবে তো পারবে কিনা, আমি এপ্রিহেনশনের উপরে কোনো কথা বলবো না। আমি একটা হাইপোথেসিস দিলাম যে ধরেন ইলেকশন কমিশন বলবে এই নির্বাচনে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, হাইপোথেটিক্যাল থটের উপরে আমি কোনো কথা বলবো ওকে, হোক তারপরে বলবো। কিন্তু আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসতে পারে বা আসবে, যতই হোক একটা আমি এটা আমার কথায় আমার দলের মধ্যে আলোচনা করব, এটা এখানে বলবো না যে আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসলে বিএনপি দেশের কতটুকু সুবিধা বা অসুবিধা আমি চাই না। একটা কথা মনে রাখবেন, চাই না এই কথা পাইবেন না বাংলাদেশে। আমার কথাটা শুনে এলেন আপনি। আমি জানি ইলেকশন হইলে কি হবে, আল্লাহর রহমত। আমি আল্লাহকে উপরে, ইলেকশন হইলে যতই বিএনপির নামে ওই সাদাবাজ দান্দাবাজ সাদা উল্টে পল্টনের টাকা দেয়, যতই কুৎসিত কথা বলা হোক, মিথ্যা কথা বলা হোক, ইলেকশনে কিন্তু বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে। আর যদি এখানে আমি কথাটা শুনে এলেন আপনি, এটা যদি না হয় আমাকে পরে বলেন যে আমি আবারও বলছি, এখনো ইলেকশন হইলে 3 মাস 6 মাস পরে ইলেকশন হলো বিএনপি প্রাথমিকভাবে ক্ষমতায় আসবে। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি। কিন্তু যদি আওয়ামী লীগ না কোনো ফোর্স, অন্য কোনো ফোর্স না আসে, তাইলে সেকেন্ড আসবে মোল্লা মৌলবীরা,
ধর্ম ব্যবসায়ী সেকেন্ড পজিশন। এখন যে পজিশনে আছে, আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসতে পারে তা আসবে ধর্ম ব্যবসায়ীরা, এবং বিএনপি ফার্স্ট হবে। যত পিছনেই হোক ধর্ম ব্যবসায়ীদের দলটাই সেকেন্ড হবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট আগামীতে, আমি কথাটা বলে দিলাম। এটা কিন্তু বাংলাদেশের জন্য যে জামাতের নেতৃত্বে ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশে প্রধান বিরোধী পার্টি, ইটস এ থ্রেট ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটা থ্রেট। এটা সবাইকে ভাবতে হবে, যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী। এটা বিএনপি কে সবচেয়ে বেশি ভাবতে হবে। আমি কথাটা বললাম, এই কথাটার জন্য যদি কেউ আমার ভুল বুঝে, আবারও বলছি, এখন যেভাবে ইলেকশন করতে চাচ্ছে ইউনূস, একদিকে হলো বিএনপি আর একদিকে হলো ধর্ম ব্যবসায়ীরা আন্ডার দ্য লিডারশিপ অফ জামাত। আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ না আসুক, এটা আমি চাই। আমিও চাই যে আওয়ামী লীগ আপাতত ইলেকশনে না আসুক, কিন্তু মধ্যবর্তী যদি ওই যে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, বাঙালি রাজনীতির সংস্কৃতি রাজনীতির পক্ষে কোনো শক্তি না আসে, তাইলে সেকেন্ড হবে কে? আওয়ামী লীগ না আসলে সেকেন্ড হবে জামাত সহ ধর্ম ব্যবসায়ীরা। তখন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা থ্রেট প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে থাকবে। এটা বাংলাদেশের সবাইকে ভাবতে হবে। তো তো ফজলু ভাই, যদি তাই হয়, এখন ধরেন বিএনপি প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে খুব কড়া অবস্থান নিল যে না, এটা হবে না। যেই না নিষিদ্ধ করলো, অমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব বাহবা দিলেন। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা স্টেপে তারা একরকম সিদ্ধান্ত নেয়, এরপরে যখন ডক্টর ইউনূস তার উল্টো সিদ্ধান্ত নেয় তখন তারা এসে হাততালি দেয়। মানে এই গিমিক তাদের তৈরি করার কারণটি কি? আপনি বলছেন, আমার প্রশ্ন শেষ করিনি। সেটি হচ্ছে, আপনি বলছেন আপনিও চান আওয়ামী লীগের নির্বাচনে না আসুক, আপনি বলছেন আপাতত না আসুক। আবার আপনি এটাও বলছেন যে যদি এরা আওয়ামী লীগ না থাকে, বিএনপি ক্ষমতায় যাবে এবং জামাত সহ ধর্মীয় দলগুলো সেকেন্ড হবে, এবং সেটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। ভয়ঙ্কর। আপনারা স্ববিরোধী করছেন কেন ভাই? আমি স্ববিরোধী করলাম কেমনে? আপনি চান আওয়ামী লীগ না আসুক নির্বাচনে, আবার আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বাংলাদেশের যে বিপর্যয় হবে, আপনি কি চান বাংলাদেশের বিপর্যয় হোক? আমি বিশ্বাস করি অবশ্যই আপনি চান। আমি এই কথাটাই তো সবাইকে ভাবতে বলছি। আপনি কথাটা শুনেন নাই, শেষ কথাটা কি বলছি, যে এই প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে থাকবে এটা সবাইকে ভাবতে হবে। আমি কথাটা তো বলছি, আপনি আমাকে দিয়ে কি বলাইতে চান? আমি যদি বলতে থাকি আপনারা এই দেশটাকে এই সর্বনাশের দিকে নিলেন কেন? আপনি যে আওয়ামী লীগ যারা স্লোগান দেন একেবারে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন, তারা কেন এই কাজটা করলেন বলেন? আওয়ামী লীগের কেউ না, আপনি আমারে দোষ দিলে তো হবে না। আপনারা বলছি না, মানে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে প্রতীক হিসাবে ধরে বলছি, আওয়ামী লীগকে বলছি যে 15 বছরের ক্ষমতা তাইকিয়া এমনই করলেন যে করে বাপ দাদার নাম ভুলাই দিলেন। এমনই করলেন। কেন করলেন? কেন আসেন না দেশে? আসেন না দেখি। একটা লোক বাংলাদেশে নাই আওয়ামী লীগেরা বলবে বড় গলার লোক, বড় গলার, ছোটরা কইতে পারে খুব চুপে চাপে। হাটে যে আওয়ামী লীগের লোকেরা আমি দেখি, মনে হয় যেন এরা কবর থেকে উঠে আসছে। কেন? এমন কি মহাপাপ করছেন 15 বছর যে এখন একেবারে মাথা নিচু করে হাঁটে? আমি দেখি তো প্রতিদিন। কাজী খালি ফজলুর রহমানের প্রশ্ন করলে কি লাভ হইব? আপনারা কেন এটা করলেন? এটা আগে বলেন। আপনারা কেন মুক্তিযুদ্ধের কথা কয়ে মহাপাপটা করলেন? আর সেই মহাপাপ করার কারণ তো আজকে মুক্তিযুদ্ধ মৃত্যুর পথযাত্রী। এই হলো কথাটা আমার। তবে হ্যাঁ, রাজনীতি আমি আপনাকে বলি, যদি রিয়েল ইলেকশন হয় এবং ইউনূস সাহেবরা যদি নির্বাচন কমিশন, ইউনূস সাহেবরা যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সবাইকে ইলেকশন করতে দেয়, তাহলে আমি একটা কথা বলে দিলাম, বিএনপি বিশাল মেজরিটি হবে, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা দ্বিতীয় শক্তি হইতে পারবে না। বেনামে হইলে পরেও নতুন শক্তি এখানে আইসা পড়বে, ইমরান খানের মতো, পাকিস্তানের ইমরান খানের মতো বেনামে হইল। অন্তত আমি আপনাকে বলি, বিএনপি যদি 240টা সিটও পায় আর 60টা সিট যে বাকি থাকবে, সেইখানে দেখা যাবে 40টা সিট আইসা পড়ছে স্বতন্ত্র। কিন্তু জামাতকে দিবে না মানুষ। জামাত এখন এত অপরাধী হয়ে গেছে বা
যারা ধর্ম ব্যবসায়ীরা মনে করতেছে বড় মিছিল করব, মাদ্রাসা ছাত্র এনে বড় মিছিল করে ডর দেখাইবো, আমরা চিনি বড় মিছিল। আমি 68 সন থেকে দেখি ঢাকা শহরে যখন আসছে গোলাম আজমের নেতৃত্বে, রাজাকারদের নেতৃত্বে, তখন তো রাজাকার ছিল না, জামাতে ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র সংঘ ছিল তখন, তাদের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় মিছিল হইতো, কত বড়। কিন্তু ডাকসুতে ইলেকশনে দাঁড়াইলে ভোট পাইতো 27 ভাগের 1 ভাগ ছাত্রলীগের। হ্যাঁ, মিছিল তো বড়, এদের সব বড় মিছিল হবে, কারণ এরা বেড়াকে থাকে। বেড়াকে কারা থাকে? ওই যে মাদ্রাসার বাচ্চা কাচ্চা ছেলে পেলে গুলারে লয়ে আসে সাথে করে, সব জায়গাতে হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু ভোটের সময় সেই মাদ্রাসার ছেলেগুলা এদের যে কয়টা ভোট ওই কয়টা কর্মী, এদের যে কয়টা ভোট ওই কয়টাই কর্মী। হ্যাঁ, তো এখন এরা মিছিল হবে, ওই মিছিল হবে 5 লাখ লোকের, 4 লাখ লোকের, এদের এদের ওয়াজ মাহফিল হবে। ওই যে গেছে দেখমু, ওই যারা ওয়াজিনে কেরাম যারা বলে অমুক তমুক, আমি নামগুলা কইতে চাই, তার নাম কইতে ঘৃণা করে, কারণ এরা আমাকে ফুজু পাগলা বলে। এরা নাকি আবার ইসলাম, অনেকে ইয়ে করছে। পাগল না হলে কি যুদ্ধ করা যায়? পাগল না হলে কি আর মানে সত্যের পথে শক্তভাবে দাঁড়ানো যায়? এটা ভালো হয়েছে, আর আমার ফুজু পাগলা বলে আমাকে একটা টাইটেল দিছে। হ্যাঁ, আমরা সবাই পাগল। এই যে দাঁড়াইছে, আমি শুনতাছি ওরা দরকার বা আজহার এরিয়া দাঁড়া করবো, আরো কে কে কি আমির হামজারা তো দাঁড়াইছে, আরো কে কে দাঁড়াইছে, 6 জন দেখলাম বড় মোলা দাঁড়াইছে। দেখি জামানত কত বাসে কিনা দেখি, কিন্তু মিটিং এ ফজলু ভাই, আপনি কেমন করে বুঝেন যে নির্বাচন ভালো হবে? আপনি বললেন যে ডক্টর ইউনূস এদের পেছনে আছে, এই ধর্ম ব্যবসায়ীদের পেছনে ডক্টর ইউনূস মদত দিচ্ছে, তাই না? তো এবং তার নিজের লোকেরা দল গঠন করছে এনসিপি। তো সেইখানে আপনি কিংবা বিএনপি কেমন করে ভাবেন যে তারা আওয়ামী লীগ আসুক আর না আসুক, তারা ভালো একটা নির্বাচন দেবে, নিরপেক্ষ একটা নির্বাচন দেবে? যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি কেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেল না ভাই? শেখ হাসিনার অধীনে তো কোনো নির্বাচন হয় নাই। কি নির্বাচন? 14 সনে কোনো নির্বাচন হয়েছে? ও, তাহলে সেই নির্বাচন যে এখন ইউনূসের আমলে হবে না, আপনি হাউ ডু ইউ নো দ্যাট? ইউনূসের আমলে আর শেখ হাসিনার আমলে একটা না। এখানে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ইউনূস সাহেব ইলেকশন দিবে, তা না হলে ঠিক ইলেকশন দিবে, না হলে চলে যেতে হবে। এখন যে রাজনীতি শুরু হয়েছে, এই দেশের রাজনৈতিক শক্তি আমরা যারা রাজনৈতিক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক শক্তি, এখন উচিত এইটা শেষ করে, রাজাকারদের জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এটা শেষ করে ইউনূস সাহেবকে বলা ডেট দেন কবে ইলেকশন দিবেন এবং সঠিক ইলেকশন দিবেন। খুব এটা হবে, আমি আপনাকে বললাম হবে এটা। যে আমি শেষ করব আপনার কাছে শেষ প্রশ্ন, গত এক বছরে বিএনপি কি কি ভুল করলো বলে আপনার মনে হয়? আমি বিএনপির ভুল এই মুহূর্তে অতটা ধরব না, এই কারণে, কারণ ওই যে লোকটা লালবাগে যে মারা গেল মিটফোর্ডের সামনে, আপনি বলেন তো এটা কি চাঁদাবাজির জন্য মারা গেছে নাকি ব্যবসায়িক গন্ডগোলে মারা গেছে? এগুলো তো আপনারা দেখছেন। এটা দুইটা, যে মারা গেছে বরং সে বেশি যুবদল বা বিএনপির কর্মী, যারা মারছে এরা বহিষ্কৃত বা এরা আগে ছিল। এইটার জন্য বাংলাদেশে লাখে লাখে স্লোগান হলো তারেক রহমানের বিরুদ্ধে। এটার কারণ কি? এটা এই দেশে তো একটা সরকারও আছে, সরকার এদেরকে তারেক রহমানের এখানে দোষটা কোথায়? হ্যাঁ, তারেক রহমানের দলের মানুষ আর চাঁদাবাজির কথা বলে। যদি তাই প্রশ্ন করেন যে আপনার 16 জুলাইয়ের পরে যে এরকম যারা মারা গেল, ছাত্রদের উপর যে গুলি করলো, ওখানে শেখ হাসিনার দোষটা কি? কারা গুলি করেছিল আমরা তো আজও জানতে পারলাম না। না, শেখ হাসিনা এইখানে সরকারি প্রশাসনিক প্রধান, তার হাতে বন্দুক ছিল, সন্দুক ছিল, মিলিটারি ছিল, সব ছিল। তারেক রহমানের কাছে আছে শুধু সংগঠন, সে ইচ্ছা করলে শুধু এক্সপেল করতে পারে, কোন লোককে জেলেও দিতে পারে না, তার চাকরিও নষ্ট করতে পারেন, কারণ সেই প্রশাসনিক দায়িত্ব তার। হ্যাঁ, এটা বলতে পারতেন তারেক রহমানকে। যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো এবং তার দল যদি এইসব করতো, আপনি তারেক রহমান 1000 বার স্লোগান দিতে পারতেন।
কিন্তু এখন তো তারেক রহমান শুধু রাজনৈতিক প্রধান, সে তো রাজনীতির কি করছে না, সঙ্গে সঙ্গে এক্সপেল করে। এর চেয়ে বেশি কি করব তারেক রহমান? কিন্তু গত বছর এই যে জুলাই নিয়ে এখনো মায়া কান্না কাটছে অনেকেই, কারা এই গুলিগুলি করলো, কারা এই শিক্ষার্থীদের হত্যা করলো, সেই রহস্য আজও তো উদ্ঘাটিত হলো না। এই মেটিকুলাস ডিজাইনের সব ঢেকে পড়ে গেল। এখনো 1300 বছর 1350 বছর আগে কারবালার প্রান্তনী ইমাম হুসেন মরছে, এখনো এটা নির্ধারিত হইল না ইয়াজিদ তারে মারছে কি মারছে না, বাঁচাইতে চাইছে। কথাটা বুঝছেন আপনি? হ্যাঁ, এখনো ইয়াজিদের পক্ষে কিন্তু লোক আছে, ইয়াজিদের বংশরাই কিন্তু এখন সৌদি আরব শাসন করে, উমাইয়ারা, ওয়াহাবিরা। কথাটা বুঝছেন? কাজেই ইতিহাসের সমস্ত বিচার কিন্তু একদিনে হয় না, কিন্তু একদিন প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হবে যে 5ই আগস্টটা এইটা কুয়াশাচ্ছন্ন এবং ধোঁয়াশাচ্ছন্ন ছিল, এবং এখানে মানুষকে এবং এখানে বিশেষ করে মুক্তিযুদ্ধকে খুব প্রতারণা করা হচ্ছে। এটা একদিন প্রতিষ্ঠিত হবে। এখনই খুঁজেন কেন আপনি? 100 বছর 100 বছর 1757 সনে সিরাজউদ্দৌলা আর মীর জাফরের যুদ্ধ হয়েছে। মীর জাফর জিতছে, সিরাজউদ্দৌলা হারছে। সিরাজউদ্দৌলার লাশটা মুর্শিদাবাদ শহরে গাড়ির পিছনে করে ঘুরানো হয়েছে, এই যে তোমাদের বিশ্বাসঘাতক নবাব, এই তার শাস্তি, নবাব মীর জাফর কি জয়। 100 বছর পর্যন্ত স্লোগান হয়েছে। 1857 সনে সিপাহী বিপ্লবের সময় স্লোগান হয়েছে সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক, মীর জাফর হইল বিশ্বাসঘাতক। 100 বছর লাগছে সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক হইতে, মীর জাফর বিশ্বাসঘাতক। মানুষকে একটু সময় দেন, ইতিহাসকে একটু সময় দেন। আপনার কি মনে হয় ফজলু ভাই এই ইতিহাসের দায় মোচন, এটাকে আমি বলি ইতিহাসের দায় মোচন, এটি কি খুব 1 বছরের মধ্যে ফিরে এলো কিনা আপনি দেখেন কিনা সেটি? কারণ আজকে যেই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে, আজ সেই একই দিনে এই রাজাকারের বিরুদ্ধে স্লোগান উঠেছে, বিএনপি করেছে, কিন্তু স্লোগান তো এই একই দিনেই উঠেছে। এটা ইতিহাসের বিচার। এইটাই আমি কথাটা কয়ে শেষ করতাম, আপনি কয়ে ফেললেন কথাটা। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এইটা হয়েছিল 15ই জুলাই। হ্যাঁ, আর এই 15ই জুলাই বা 14ই জুলাই স্লোগান হইতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এটা হলো ইতিহাসের বিচার, মাত্র শুরু হয়েছে। আমি কেন আপনি বিশ্বাস করেন না? ইতিহাসের বিচার হবেই, বিচার হবে, অবশ্যই বিশ্বাস করি। তবে বিচার হবে। তবে একটা জিনিস আপনাকে বলি, খুব ক্লিয়ারলি বলি, যে আওয়ামী লীগ যে কোনো কারণে তার অন্যায় অপরাধ যত কিছু হয়ে থাকুক, আওয়ামী লীগ যে অবস্থায় গেছে সেই অবস্থায় যাওয়া ঠিক ছিল। এত একদম হয়ে যাওয়া আর কি, এদেরকে খুঁজেই আর পাওয়া যায় না, করে সাউন্ড নাই, সাউন্ডলেস আওয়ামী লীগ। আমার কথাটা বুঝে না। এইটা হওয়ার কারণেই এখন রাজাকার শক্তি যে বলছে হাসিনা গেছে সেই পথে, তারেক যাবে সেই পথে, কথাটা বুঝেন আপনি? এইটা দিছে হইল মোল্লারা, আরো বিশ্রী দিছে। আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি স্লোগান দিছে হাসিনা, কি যে বিশ্বের স্লোগান দিছে, হাসিনারে তারাইছি, তারেকরে কি করবো, এগুলো চিন্তা করতে পারবেন না দিছে। কিন্তু যদি আওয়ামী লীগ এত লুকি না দিত, রাজাকাররা এত তাড়াতাড়ি তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে এই ধরনের স্লোগান দেশা। কিন্তু এখন আবার বিএনপি আবার অন্তত এইটা আইসা গেছে যে রাজাকারের হাতে দেশ ছাড়া যাবে না। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। বিএনপি জিয়াউর রহমান সাহেবের দল যত কথাই বলেন, এইভাবে ওইভাবে অনেক কথা বলতে পারে। জিয়াউর রহমান তো ই করছে, সবাইকে নিয়ে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে, রাজাকার এইগুলো সব বলেন। বলার পরও কিন্তু দিস ইজ এ ফ্যাক্ট যে জিয়াউর রহমান ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু অনেক প্রশ্ন তো তাকে নিয়ে রয়েছে। তিনি রাজাকারদেরকে
প্রতিষ্ঠিত বাংলাদেশে করেছেন। বলবেন বলে আগে আমি বলে ফেলছি, এইটা তো আরেক প্রশ্ন, হ্যাঁ, আরেকদিন আমি শেষ করব। তিনি অনেক মানে অনেক কিছুর ভাগীদার তিনি, কিন্তু আজকে যেই প্রান্তে এসে বাংলাদেশ দাঁড়িয়েছে এবং বিএনপি যেখানে মুখোমুখি, সেখানে আমার মনে হয় ইতিহাসের ওই দায় মোচনের জায়গাটিতে বিএনপি যদি সত্যি সত্যি এখন কার্যকর পদক্ষেপ নিতে পারে, এই রাজাকারদের বিরুদ্ধে সত্যি সত্যি ভালো পদক্ষেপ নিতে পারে, তাহলে সম্ভবত সেই জিয়াউর রহমানের দায় মোচন তারেক জিয়া করতে পারবেন। ইতিহাস বলবে, সময় কথা বলবে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি ভালো থাকুন এবং দর্শক আপনারাও যারা আমাদের সঙ্গে ছিলেন সবাই ভালো থাকুন।